সাকসেস এডুকেশন সেন্টারের পক্ষ থেকে যে সকল ছেলেমেয়েরা 2025-এ মাধ্যমিকে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের এর বিগত ভিডিওগুলোতে অলরেডি আমি গণিত, ভৌতবিজ্ঞান, লাইফ সায়েন্স এই সাজেশনগুলো আমি দিয়েছি এবং আজকের আমি ইতিহাসের উপরে কিছু সাজেশন তোমাদের দিচ্ছি। সাজেশনগুলো লেখার সাথে সাথে যদি কারো মনে হয়, কেন অনেকের সমস্যা হয় যে প্রশ্নপত্র দেওয়ার পরে সেই সাজেশনগুলো খুঁজে পায় না, তো পার্টিকুলার সেই সাজেশনগুলো বা অ্যান্সারগুলো বইয়ের কোন জায়গায় আছে, কারণ সবার সহায়িকা কেনার সামর্থ্য নেই। সেদিকে তাকিয়ে আমি বইয়ের পৃষ্ঠা নম্বর ধরে ধরে আমি হাইলাইট করে দিচ্ছি। সর্বপ্রথম ইতিহাসে 2 মার্কের 16টি কোশ্চেন আসবে। সেই 16টি প্রশ্নের মধ্যে 11টি তোমাদের লিখতে হবে। 11 দুগুণে 22 মার্ক। তো 22 নম্বরে অলরেডি 2 মার্কের প্রশ্ন থাকবে। আমি 2 মার্কের প্রশ্নটা আগে দিয়ে দিচ্ছি। চ্যাপ্টার ওয়াইজ, অধ্যায় ওয়াইজ আমি এইগুলোকে বলছি, তোমরা পারলে একটু লিখে নাও। প্রথম অধ্যায় আছে ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা চ্যাপ্টারে আমি টোটাল 2 মার্কের 5খানা কোশ্চেন দিয়েছি, 5টা না 6টা কোশ্চেন দিয়েছি। প্রথম হচ্ছে নতুন সামাজিক ইতিহাস কি। তো এই সামাজিক ইতিহাসটা এটা 1 পেজেই আছে, তোমরা 1 পেজটা বার করে নাও। 1 পেজে দেখে নাও, এখানে লেখা আছে, হাইলাইট করা আছে সামাজিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাস কি এটা ভালো করে দেখে নেবে। সামাজিক ইতিহাস কি। পরের প্রশ্ন আছে অ্যানাল স্কুল কি। এটা হচ্ছে 19 পেজে আছে। অ্যানাল স্কুল কি 19 পেজে, তোমরা এটা ভালো করে দেখে নেবে অ্যানাল স্কুল কি। এবং এখানে দেখে নাও, দুটো প্রশ্ন আছে এখানে, একটা হচ্ছে অ্যানাল স্কুল কি আর হচ্ছে মহাফেজ খানা কি। এটা তোমাদের সহায়িকা থেকে তোমরা করবে। অ্যানাল স্কুল কি, মহাফেজ খানা কি, এটা সহায়িকা থেকে তোমরা করবে। টেক্সট বুকে ভালোভাবে ডিসকাস করা নেই। 2 মার্ক পেতে হলে অলরেডি তোমাদের আপাতত 5-6টা সেন্টেন্সে কিন্তু অ্যান্সারগুলোকে কমপ্লিট করতে হবে, নয়তো কিন্তু 2-3 মার্ক পাওয়া যাবে না। পরের প্রশ্ন হচ্ছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি। সামরিক ইতিহাস চর্চার গুরুত্বটা আছে 9 পেজে। তোমরা আমার সাথে সাথে 9 পেজটা বের করে নাও। নয় পেজে দেখো লেখা আছে সামরিক ইতিহাস। এই সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব, এইখানে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। তারপর আছে বিশ্বায়ন মানুষের পোশাক পরিচ্ছদে কিভাবে প্রভাবিত করেছে। বিশ্বায়ন মানুষের পোশাক পরিচ্ছদে কিভাবে প্রভাবিত করেছে, এটা 4 পেজে আছে। দেখে নাও তোমরা, পোশাক পরিচ্ছদের ইতিহাস এখানে তোমরা পেয়ে যাবে। বিশ্বায়ন মানুষের পোশাক পরিচ্ছদে কিভাবে প্রভাবিত করেছে। তারপরে একটা প্রশ্ন আছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি গুরুত্ব কি। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি গুরুত্ব কি। দেখো এই 16 পেজে আমি হাইলাইট করে দিয়েছি, এটা হচ্ছে অ্যান্সার। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে এই পত্রাবলীর গুরুত্ব সামান্যই, কিন্তু শিশুকন্যার ইতিহাস চেতনা গড়ে তোলার সূত্রে এই চিঠিগুলি থেকে জওহরলাল নেহেরু বিশ্ব বিষয়ের বিশেষ পর্যালোচনা সম্পর্কে আমরা জানতে পারি। তার ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, সমাজতন্ত্রে আগ্রহ, পরবর্তীকালে পঞ্চশীল নীতির গ্রহণের প্রণোদন, এসব কিছুই চিঠিগুলির মধ্যে নিহিত আছে। এই পুরো অ্যান্সারটা, পুরো লাইনগুলো তোমাদেরকে লিখতে হবে। ইতিহাসে বেশি নম্বর লিখলে নাম্বার পাওয়া যায়, এটা ভুল কথা। ইতিহাসে সেটা সারসংক্ষেপ, সেটা লিখলে নাম্বারটা ভালো আসে। এটা মাথায় নিয়ে তোমরা অ্যান্সারগুলো লিখবে। টু দ্য পয়েন্ট অ্যান্সার না হলে কিন্তু ইতিহাসে নাম্বার পাওয়া খুব মুশকিল। এবার দ্বিতীয় অধ্যায় হচ্ছে বৈশিষ্ট্য পর্যালোচনা। এই বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায়ে প্রথম প্রশ্ন 33 পৃষ্ঠা।
33 পৃষ্ঠা দেখে নাও। এখানে আছে নব্যবঙ্গ গোষ্ঠী উদ্যোগ। নব্যবঙ্গ গোষ্ঠী উদ্যোগ হাইলাইট করা আছে, বা নব্যবঙ্গ কাদের বলা হয়, এটা 33 পেজে আছে। একুশ পেজে আছে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য। এটা সাময়িক পত্র, এই হচ্ছে সংবাদপত্র। এই দুটো প্রত্যেকের মধ্যে পার্থক্যটা কি, এটা তোমাদের ভালো করে একটু জানতে হবে। তারপরে 40 পৃষ্ঠায় আছে বাংলার নবজাগরণ বলে অভিহিত করেছেন, যে বাংলার নবজাগরণ কাকে বলে। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার নবজাগরণ কাকে বলে। 40 পেজে অ্যান্সারটা আছে। তারপরে 25 পেজে আছে প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, এটা আছে 25 পেজে। এটা ভালো করে মার্ক করে নাও। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। তৃতীয় অধ্যায়ে আমি টোটাল 3টে কোশ্চেন দিয়েছি 2-3 মার্কের। তেতাল্লিশ পৃষ্ঠা বার করে নাও। এই চ্যাপ্টারে প্রথমত বলে দিই, এখানে সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, এই 5খানা বিদ্রোহের স্থান মানে কোথায় হয়েছিল এবং একজন করে নেতার নাম তোমাদেরকে জানতে হবে। সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ, ফরাজি বিদ্রোহের কোথায় হয়েছিল এবং এই বিদ্রোহগুলোর প্রত্যেকটা বিদ্রোহের একজন করে নেতার নাম তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে। তারপরে 55 পৃষ্ঠা বার করো। 55 পৃষ্ঠায় আছে এলাকা চাষ ও বে এলাকা চাষ কাকে বলে। দেখো আমি হাইলাইট করে দিয়েছি, এলাকা চাষ, বে এলাকা চাষ কাকে বলে বা বলতে কি বোঝো। এখানে আছে একটা দুদুমিয়া বিখ্যাত কেন। এই দুদুমিয়া বিখ্যাত কেন, এর সাথে সাথে দুদুমিয়া, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রানী শিরোমণি এবং দেবী চৌধুরানী, এরা বিখ্যাত কেন প্রত্যেকটা সম্পর্কে জানতে হবে। দুদুমিয়া, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রানী শিরোমণি, দেবী চৌধুরানী বিখ্যাত কেন, এ প্রত্যেকটা এই চ্যাপ্টারে আছে। প্রত্যেকটা জায়গাটা ওনা কেন গুরুত্বপূর্ণ, ইতিহাসে কেন আজও স্মরণীয় হয়ে আছেন আমাদের কাছে, সেটা তোমাদেরকে 3-4 লাইনে লিখতে হবে, নয়তো কিন্তু 2-3 মার্ক পাওয়া যাবে না। তারপরে চতুর্থ অধ্যায় হচ্ছে সংঘবদ্ধ গোড়ার কথা। সংঘবদ্ধতার গোড়ার কথা, এই চ্যাপ্টারে যে টিকাগুলো আসবে আমি একটু বলে দিই। প্রথম হচ্ছে 62 পৃষ্ঠায় 62 পৃষ্ঠায় আছে 62, হ্যাঁ, সভা সমিতির যুগ, এটা টিকা আসবে, সভা সমিতির যুগ। তার ঠিক উপরে আছে মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্রে 2টি ঘোষণা, মহারানীর ঘোষণাপত্রে 2টি ঘোষণা তোমাদেরকে জানতে হবে। বঙ্গভাষা প্রকাশিকা সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা টিকা আসবে। এবং এই চ্যাপ্টারেই ইলবার্ট বিল এবং চৈত্র মেলা, এই দুটো টিকা আসার চান্স আছে। ইলবার্ট বিল ও চৈত্র মেলা, এই দুটো টিকা তোমরা করবে। তাহলে চতুর্থ অধ্যায়ে আমি টিকা দিয়েছি ইলবার্ট বিল, সভা সমিতির যুগ, বঙ্গভাষা প্রকাশিকা এবং চৈত্র মেলা, এগুলোকে তোমরা দেখবে। 60 পৃষ্ঠায় একটা প্রশ্ন আছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে
জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলেছেন কেন? ঠিক দেখে না তোমরা, ঠিক উপরের দিকে আছে, ঠিক এই পোর্শনটায় সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ হাইলাইট করা আছে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয়েছে কেন? যদি তোমাদের টেক্সট বুকে ঠিকঠাক করে অ্যান্সার তোমাদের খুঁজতে অসুবিধা হয়, তোমরা যে যে সহায়িকা ইউজ করছো সহায়িকা থেকে অ্যান্সারটা পুরোপুরি কমপ্লিট করে নাও, খাতায় নোট করে নাও। আর 62 পৃষ্ঠায় মহাবিদ্রোহের দুটি ঘোষণাপত্র মাস্ট আসবে এবছর টেস্টে এবং মাধ্যমিকে, এটা ভালো করে করে রাখবে। 66 পৃষ্ঠায় আনন্দমঠ, আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে চতুর্থ অধ্যায়ে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, এটা 59 পেজে আছে। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল, দেখো আমি এটা হাইলাইট করে দিয়েছি, এই জায়গাটা আছে। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, আমরা প্রথম মহাবিদ্রোহ কেন শুরু হয়, কেন সিপাহীরা প্রথম বিদ্রোহ শুরু করে, ঠিক এই জায়গাটা পেয়ে যাবে, পেজ নাম্বার 59। ওকে, তারপরে আমাদের হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় চ্যাপ্টার নাম হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত। এই চ্যাপ্টারে 73 পৃষ্ঠা বার করো। 73 পৃষ্ঠায় ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেটা হচ্ছে উইলিয়াম ক্যারি কে ছিলেন। দেখো হাইলাইট করা আছে, উইলিয়াম ক্যারি কে ছিলেন, এখানে পেয়ে যাবে। আমি যে প্রশ্নগুলো বলছি যদি কারো সমস্যা হয় তোমরা একটু লিখে নাও, আমি ধীরে বলছি এগুলো, তাহলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। এবং শুধুমাত্র এটা টেস্টের জন্য নয়, একদম মাধ্যমিকের দিকে তাকিয়ে কিন্তু কোশ্চেনগুলো বলা হচ্ছে। নেক্সট টাইম হয়তো আমার সেন্টার থেকে আর কাউকে সাজেশন দেওয়া হবে না, এটাই আমাদের লাস্ট সাজেশন। উইলিয়াম ক্যারি কে ছিলেন। তারপর 75 পৃষ্ঠায় আছে, দেখে নাও, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন, ঠিক এই জায়গাটায় আছে। তিনি কেন বিখ্যাত, কেন ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন? 73 পেজে আছে শ্রীরামপুর ত্রয়ী কি, প্রত্যেকটা বছর আসে মাধ্যমিকে। কিছু কিছু কোশ্চেন আছে কোনো সাল কোনো কিছু মানে না, প্রত্যেকটা বছরই দেয়। শ্রীরামপুর ত্রয়ী কি, 2 মার্কের প্রশ্ন, এবং শ্রীরামপুর ত্রয়ী লেখার পরে এখানে প্রাসঙ্গিক কিছু বাক্য লিখে দেবে, নয়তো কিন্তু 3 মার্ক দেবে না। তারপরে 81 পৃষ্ঠায় আছে রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। এটা 81 পৃষ্ঠায় আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন, এটা একটু দেখে নেবে। রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন, এটা 81 পেজে আছে। নিচে দেখতে পাচ্ছ হাইলাইট করা আছে, আমি পেনে হাইলাইট করে দিয়েছি সবার জন্য। এখানে আর একটা প্রশ্ন আছে যেটা আমাদের টেক্সট বুকে ভালো করে পরিষ্কারভাবে দেওয়া নেই, তোমরা পারলে সহায়িকার হেল্প নেবে। ইংরেজ সরকার কেন ছাপাখানার প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিলেন? ইংরেজ সরকার কেন ছাপাখানার প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিলেন, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। পঞ্চম অধ্যায়ে আশা করি এই প্রশ্ন করা করলে তোমরা 2-3 মার্কের প্রশ্ন পেয়ে যাবে। এবং আমি এর আগে আমার সেন্টারে প্রত্যেকটা শর্ট কোশ্চেন আমি দিয়ে দিয়েছি এবং লং কোশ্চেনও দিয়ে দিয়েছি। আমি সেগুলো যদি সম্ভব হয় আমি সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো। এবার আমরা চলে আসি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে চ্যাপ্টার নাম তোমরা সবাই জানো, 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক, বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য পর্যালোচনা। এই পঞ্চম অধ্যায়ে আমি টোটাল 5খানা কোশ্চেন দিয়েছি। প্রথম 73 পৃষ্ঠায় আছে, 73 পৃষ্ঠা বের করে নাও। আচ্ছা, পঞ্চম অধ্যায় আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় চ্যাপ্টার নাম হচ্ছে 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক, বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য পর্যালোচনা। ষষ্ঠ অধ্যায় প্রথম তোমরা বার করো 87 পেজ।
87 পেজে দেখো লেখা আছে বারদৌলি সত্যাগ্রহ কাকে বলা হয়, বা বারদৌলি সত্যাগ্রহ বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 92 পেজ। 92 পেজে আছে সারা ভারত কিষাণ কংগ্রেস বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC, সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলি কী ছিল? সারা ভারতে কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলি কী ছিল? এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর মাধ্যমিকের জন্য। এটা 91 পেজে অ্যান্সারটা আছে। আহ 94 পেজে একটা প্রশ্ন আছে, তোমরা একটু দেখে নাও, যেটা হচ্ছে বামপন্থী আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? বামপন্থী আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা 94 পেজে আছে। বামপন্থী আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? আমি হাইলাইট করে দিয়েছি, ঠিক এই সেন্টেন্সগুলো তোমাদের লিখতে হবে, বাক্যগুলো তোমাদের লিখতে হবে। ষষ্ঠ অধ্যায়ে আর দুটো প্রশ্ন আছে, যেটা ভিন্ন ভিন্ন লেখক অনুসারে ভিন্ন ভিন্নভাবে টেক্সট বুকে তুলে ধরা হয়েছে, যেটা হচ্ছে চৌরি চৌরা ঘটনা কি এবং কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এই দুটো প্রশ্ন তোমরা এর সাথে করবে। চৌরি চৌরা ঘটনা কি, কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে, এই দুটো প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের সপ্তম অধ্যায়ে চ্যাপ্টার নাম হচ্ছে 20 শতকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন। 20 শতকে ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, এই চ্যাপ্টারে আমি টোটাল 5খানা প্রশ্ন দিয়েছি। প্রথমত 112 পৃষ্ঠা বার করো। 112 পৃষ্ঠায় দেখো লেখা আছে এখানে পুনা চুক্তির গুরুত্ব কি। দেখতে পাচ্ছ পুনা চুক্তির গুরুত্ব কি? পুনা চুক্তির গুরুত্ব কি, এটা 112 পৃষ্ঠায় আছে। তারপরে আছে 111 পৃষ্ঠা। 111 পৃষ্ঠায় আছে, এখানে আছে দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কি বোঝো? সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কি বোঝো? তারপর 112 পেজে আছে দলিত বা তফসিলি সম্প্রদায়। দলিত বা তফসিলি সম্প্রদায় মানে কাদের বলা হতো? 112 পৃষ্ঠায় এই পেজে আছে, আমি হাইলাইট করে দিয়েছি। এর সঙ্গে আরেকটা জিনিস আছে, এখানে প্রশ্নটা আসে দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা কী ছিল? দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা কী ছিল? আসবেই পরীক্ষায়। এবং এখানে আরেকটা প্রশ্ন হয়, যেটা আমি 14 নভেম্বর আমি এটা লিখিয়ে দিয়েছি। বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরলা দেবী চৌধুরানী, ঝাঁসির রানী, মাতঙ্গিনী হাজরা এবং শান্তি ঘোষ এবং সুনীতি চৌধুরী বিখ্যাত কেন? এর মধ্যে যে কোনো দুটো আসবে। আবার বলছি, বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরলা দেবী চৌধুরানী, ঝাঁসির রানী, মাতঙ্গিনী হাজরা, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী বিখ্যাত কেন? এটা ভালো করে তোমরা করবে। তারপরে অষ্টম অধ্যায়ে আমাদের যে চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে 19 উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। এখানে আমি মোট 2-3 মার্কের 5খানা কোশ্চেন দিয়েছি। তোমরা তোমাদের মতো করে সাজেশান প্র্যাকটিস করতে পারো। যদি মনে হয় আমার সাজেশানটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, তোমরা এটাকে করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমত একের দাগে ভারত ভুক্তির দলিল কি, এটা 117 পেজে আছে। ভারত ভুক্তির দলিল কি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায় আছে। এইখানে ভারত ভুক্তির দলিল কি বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন, ক্লিয়ার। 120 পেজে আছে
উদ্বাস্তু সমস্যা বা উদ্বাস্তু কাদের বলা হয়? এই 120 পেজে টোটাল অ্যান্সার দেওয়া আছে। উদ্বাস্তু কাদের বলা হয়? আর একটা প্রশ্ন এখানে আছে, এইখানে পেয়ে যাবে, লৌহ মানব কাকে বলা হয়? লৌহ মানব কাকে বলা হয়? এবং এখানে আরেকটা যে ভারতের বিসমার্ক কাকে কেন বলা হয়? ভারতের বিসমার্ক কাকে কেন বলা হয়? আমি অ্যান্সারগুলো আগে থেকে বলে দিয়েছি। 123 পেজে আছে, ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ কি ছিল? ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ কি ছিল? এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ কি ছিল? এটা 123 পেজে আছে। এবং 124 পেজে যে শর্ট কোশ্চেনটা প্রতি বছরই আসে স্বভাবত, পত্তি শ্রীরামালু কে ছিলেন? পত্তি শ্রীরামালু কে ছিলেন? এটা কে ছিলেন মানে এই প্রশ্নটা বললে হয়তো অনেকে একটা বাক্যে অ্যান্সার দেবে, কিন্তু একটা বাক্যে অ্যান্সার দিলে হবে না, প্রাসঙ্গিক কিছু বাক্য লিখতে হবে। যদি 2 মার্কের আসে এখানে একটা বাক্য লিখলে হবে না, মিনিমাম 3-4টে বাক্য লিখতে হবে। আর যদি 1 মার্কের আসে তো কোনো সমস্যা নেই। পত্তি শ্রীরামালু কে ছিলেন? এই হচ্ছে আমাদের 2025 মাধ্যমিকের পুরো 2-3 মার্কের কী কী প্রশ্ন আসতে পারে এটা আমি ডিসকাস করলাম। এবার লং কোশ্চেন মানে 8 মার্কের কোশ্চেন কী কী আসতে পারে সেটা একটু ডিসকাস করছি আমি। যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনটা আসতে পারে আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা পারলে একটু লিখে নাও। দ্বিতীয় অধ্যায় থেকে যে লং কোশ্চেনটা আসতে পারে সবাই লিখে নাও। দ্বিতীয় অধ্যায় লং কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। তৃতীয় অধ্যায়ে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের কারণ ও ফলাফল। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের কারণ ও ফলাফল। চতুর্থ অধ্যায়ে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? তারপরে আনন্দমঠ উপন্যাসটি কিভাবে বাঙালি সমাজের জাতীয়তাবাদী চেতনা বিষয়ে সহায়ক করেছিল? আনন্দমঠ উপন্যাসটি কিভাবে বাঙালি সমাজের জাতীয়তাবাদী চেতনা বিষয়ে সহায়ক করেছিল? পরের প্রশ্ন, জাতীয়তাবাদী চেতনা বিষয়ে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে সহায়তা করেছিল? জাতীয়তাবাদী চেতনা বিষয়ে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে কিভাবে সহায়তা করেছিল? পঞ্চম অধ্যায়ে ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিষয়ক সম্পর্কে আলোচনা করো। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প ভাবনায় সমালোচনামূলক আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প ভাবনায় সমালোচনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কী অবদান ছিল? বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কী কী অবদান ছিল? শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল? পরের প্রশ্ন, কারিগরিক শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের
ভূমিকা কী ছিল, যেটাকে সংক্ষেপে বিটিআই বলা হয়, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন